হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো দেখো, ভৌত বিজ্ঞানের এবং জীবন বিজ্ঞানের অর্থাৎ বিজ্ঞানের যে ভিডিওগুলো তোমরা রাত 8টা থেকে পেয়ে যাচ্ছিলে, আজকে ভৌত বিজ্ঞানের অর্থাৎ বিশেষ করে ফিজিক্সের এটা 14 নম্বর সিরিজ। আজকে শব্দ এবং আলো সম্বন্ধে বাছাই করা 20টি কোয়েশ্চেন এবং তার বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো থিওরি প্লাস এমসিকিউ একই সঙ্গে চলছে বাইলিঙ্গুয়ালি। আপকামিং রেলওয়ের সমস্ত রকম এক্সাম, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি সহ এসএসসি এবং পিএসসি সমস্ত পরীক্ষার জন্য এই সায়েন্সের সিরিজগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, তো সিরিজ ওয়াইজ পরপর দেখে নাও, প্লেলিস্ট বানানো আছে, নিচে ডেসক্রিপশনও পেয়ে যাচ্ছ তোমরা। আমাদের ক্লাস রুটিনগুলো একটু দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো রোজ সকাল 7টা থেকে পাচ্ছ। ওকে, ইংলিশের স্পেশাল ভিডিও সিরিজ পাচ্ছ রাত 7টা থেকে, সায়েন্সের ভিডিওগুলো থাকছে রাত 8টায়, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে কিন্তু হচ্ছে রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা করে রাত 10টা থেকে। ওকে, বাইলিঙ্গুয়ালি হচ্ছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই। তো চলো, আজকে বেশ কিছু কোয়েশ্চেন আছে সাউন্ডের, বেশ কিছু কোয়েশ্চেন আছে আলোর। ওকে, আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখো, বলেছে শব্দ বাতাসের মধ্যে দিয়ে চলে এবং আমাদের কানে পৌঁছে আমাদের দেয় শব্দের উচ্চতা বা লাউডনেস অফ সাউন্ড, শব্দের কম্পাঙ্ক, শব্দের সংবেদন নাকি সঙ্গীত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে শব্দের সংবেদনটা আমরা শুনতে পাই। ঠিক আছে, শব্দের কোনটা আমরা শুনতে পাই বা আমরা অনুভূতি কোনটা করতে পাই, শব্দের সংবেদন। তো দেখো সি নাম্বার অপশনটা একটুখানি দেখে নাও। শব্দ বাতাসের মধ্যে দিয়ে চলে এবং আমাদের কানে এসে পৌঁছায়, যা আমাদের অনুভূতি প্রদান করে। সংবেদন কথার অর্থ অ্যাকচুয়ালি অনুভূতি প্রদান করছে। ঠিক আছে, পদার্থের দোলনকালের ফলে শব্দ উৎপন্ন হয়। এই দোলন বায়ুর চাপ এবং ঘনত্বের বিপরীতমুখী পরিবর্তন ঘটায়, যা একটি নির্দিষ্ট বেগের সাথে তাদের উৎস থেকে সরে যায়। এগুলোকে শব্দের বেগ বলা হয়। যখন এই তরঙ্গগুলি কানের পর্দায় এসে আঘাত করে তখন কিন্তু সংবেদন ঘটে। মানে কানের একটা সংবেদনশীলতা ধর্ম রয়েছে। এই তরঙ্গগুলির বিশেষত্ব হলো তাদের প্রতিফলন, প্রতিসরণ এবং বিবর্তন থাকতে পারে। প্রতি সেকেন্ডে দোলনের সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে এটা থেকে আরেকটা জিনিস তুমি জেনে ফেললে যে কম্পাঙ্ক কি। কম্পাঙ্ককে সাধারণত এরকম নিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা নিউ চিহ্ন। ঠিক আছে, শব্দের কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে দোলনের সংখ্যাকে বলা হয় শব্দের কম্পাঙ্ক। ওকে, চলে আসো 2 নম্বর কোশ্চেন। বলে দিয়েছে যে শব্দ সংক্রমণের সময় মাধ্যমের কণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে কি বলা হয়? প্রতিসরণ, অনুরণন, কম্পন নাকি সংকোচন। সঠিক উত্তর হয়েছে এটাকে বলা হয় সংকোচন। মানে শব্দ যখন যায় শব্দ কিন্তু একটা নির্দিষ্ট তরঙ্গের আকারে যাচ্ছে। ঠিক আছে, নির্দিষ্ট এরকম তরঙ্গের আকারে যাচ্ছে। ঠিক আছে, এরকম তরঙ্গের আকারে যাচ্ছে। তো তরঙ্গের আকারে যেতে গিয়ে কোনো জায়গায় দেখা যায় এইরকম একদম এর গতিটা কি হয়ে যায়, সংকুচিত হয়। আবার কোনো জায়গায় দেখা গেল এরকম প্রসারিত ভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যেখানে একদম সংকোচন ঘটে, স্প্রিং এর মতো দেখো সংকোচন ঘটছে, এটাকেই বলা হচ্ছে উচ্চ ঘনত্বের ক্ষেত্র। বোঝা গেল কি বললাম? বা উচ্চ ঘনত্বের ক্ষেত্র ঘটে যখন কম্পাঙ্কের ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে কি হয়, সংকুচিত হয় শব্দটা। আর নিম্ন কম্পাঙ্ক কখন হয়ে যায়, যখন এরকম প্রসারিত ভাবে যাচ্ছে। তো বোঝা গেল। 3 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে দেখো আরআরবি গ্রুপ ডি সম্পূর্ণটাই আমরা ম্যাক্সিমাম কিন্তু PYQ বেছে নিয়ে কাজ করার চেষ্টা করছি, তার কারণ এই ধরনের কোশ্চেন অ্যান্সার গুলো বারবার রিপিট করে। ওকে, বলেছে একটি শাব্দিক অনুরণন আছে, মানে শব্দের একটা অনুরণন আছে যা প্রতিধ্বনিত হয় এবং এটি কম্পনের মধ্যে থাকে, তখন স্থির অনুরণন হয়। এটা কিসের মুখ, কোনটার ক্ষেত্রে? বাঁশি, টিউনিং ফর্ক, বৈদ্যুতিক সার্কিট নাকি হচ্ছে ক্লারিনেট। সঠিক উত্তর এটা রয়ে যাচ্ছে টিউনিং ফর্ক। ঠিক আছে, টিউনিং ফর্ক হলো একটি শাব্দিক অনুরণন যা কম্পনের সময় একটি স্থির অনুরণন প্রতিধ্বনিত করে। বোঝা গেল কি বললাম? যে কম্পাঙ্কে সর্বোচ্চ প্রশস্ততার সাথে দোদুল্যমান হওয়ার প্রবণতা দেখা যায় সেই কম্পাঙ্ককে বলা হয় অনুরণন। অনুরণন ঘটনা সব ধরনের কম্পাঙ্ক বা তরঙ্গের সাথেই কিন্তু জড়িত। তো চলে আসো এরপরে 4 নম্বর কোশ্চেন। বলেছে সোনার
প্রচুর গুরুত্বপূর্ণ একটা জায়গা শব্দের চ্যাপ্টারে, ঠিক আছে। SONAR, সোনার। সোনার এমন একটি যন্ত্র যা বস্তুর দূরত্ব, দিক, গতি পরিমাপ করতে অতিসনক তরঙ্গ ব্যবহার করে। এটা কিসে? জমিতে, বাতাসে, মহাকাশে নাকি জলের নিচে? সঠিক উত্তর হয়েছে এটা জলের নিচে। বোঝা গেল? তো দেখো, যে যন্ত্রটি জলের নিচে বা পানির নিচের বস্তুর দূরত্ব, দিক, গতি পরিমাপ করতে অতিসনক তরঙ্গ হিসেবে কাজ করে তাকে সোনার বলা হয়। সোনার মানে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটি সমুদ্রের অন্বেষণ এবং ম্যাপিং এর জন্য সহায়ক, কারণ শব্দ তরঙ্গে বাতাসের চেয়ে জলে দ্রুত ভ্রমণ করে। আমি আগের ভিডিওতে এই জিনিসটা নিয়ে অনেকবার আলোচনা করেছিলাম। শব্দের বেগ সব থেকে বেশি সলিড, তারপরে হচ্ছে গিয়ে তোমার লিকুইড, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এয়ার, ঠিক আছে। শব্দের বেগ সব থেকে বেশি এখানে, তারপরে এখানে, তারপরে এখানে যাচ্ছে, এই হচ্ছে পরপর সিস্টেম। তো শব্দের বায়ুর থেকে জলে নিশ্চয়ই শব্দের বেগ বেশি। এবার সোনার দিয়ে কি করা হয়, যখন একটা জাহাজ চলছে, জাহাজের সামনে মানে ধরো 100 মিটারের মধ্যে কি আছে, বা 1 কিলোমিটারের মধ্যে কোনো উঁচু টিলা বা বরফের কোনো স্তূপ বা বড় কোনো জিনিস আছে কিনা, একই রকম ভাবে সমুদ্র কতটা ডিপ আছে, এইগুলো করতে কি করা হয়, এই সাউন্ড পাঠানো। সাউন্ডের যে তোমার পাঠানো হলে এর যে উল্টো প্রতিক্রিয়া দেখা যায়, এখান থেকে এর কিন্তু দূরত্ব, উচ্চতা এই সমস্ত সম্বন্ধে একটা আইডিয়া লাগানো যায় বা সঠিকভাবে বেরোয়, ঠিক আছে। এটাই হয়ে যাচ্ছে সোনার। 5 নাম্বার কোশ্চেনে চলেছে, বলেছে যে যন্ত্রটি জলের নিচে বস্তুর দূরত্ব, দিক, গতি পরিমাপ করতে ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে সোনার। এটাই কেবলই বললাম আমি, ঠিক আছে। সোনার সোনার অর্থাৎ সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং, এটি জলের নিচে উপত্যকা, আইসবার্গ যেগুলো বলছিলাম, সাবমেরিন, ডুবে যাওয়া জাহাজের মতো জলের বস্তুর দূরত্ব, দিক নির্দেশ, গতি নির্ধারণ এগুলো সব করতে পারে, ঠিক আছে। এটি দুটি অংশ নিয়ে গঠিত, যেমন ট্রান্সমিটার এবং হচ্ছে ডিকটেটর, ঠিক আছে। ট্রান্সমিটার হচ্ছে আল্ট্রাসাউন্ড তৈরি করে এবং ডিকটেটর হচ্ছে প্রতিফলিত করে কতটা দূরে আছে সেটা বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে, তার ফলে মানুষ বুঝতে পারে যে কতটা গভীরে আছে বা সামনে কতটা দূরে কি জিনিস আছে। ওকে, 6 নাম্বার কোশ্চেনে চলে আসো। দেখো, আরআরবি এনটিপিসি তে আসা, বলেছে ইকোকার্ডিওগ্রামের সাথে বেশি সম্পর্ক রয়েছে কার? ডপলার ক্রিয়া, জেইমান ক্রিয়া, আলোক বৈদ্যুতিক প্রভাব নাকি চৌম্বক প্রভাব? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা ডপলার ক্রিয়ার সঙ্গে ইকোকার্ডিওগ্রামের কিন্তু খুব একটা সম্পর্ক রয়েছে। তো ইকোকার্ডিওগ্রাম ডপলার প্রভাবের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটি এক ধরনের আল্ট্রাসাউন্ড। এই ডপলার ক্রিয়াটা হচ্ছে এক ধরনের আল্ট্রাসাউন্ড, এই ইকোকার্ডিওগ্রাম হচ্ছে এক ধরনের আল্ট্রাসাউন্ড পরীক্ষা, যাতে একটি ট্রান্সডুসারের মাধ্যমে অদৃশ্য শব্দ তরঙ্গ পরীক্ষা করা হয়। এই যন্ত্রটি হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ থেকে আসা শব্দ ক্যাপচার করে এবং এই তরঙ্গগুলি একটি ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখা যায়। ইকোকার্ডিওগ্রাম, ঠিক আছে, যেটাকে হচ্ছে গিয়ে আমরা ইসিজি বলি, ঠিক আছে। ইসিজি দেখবা রিপোর্ট যে আসে এরকম, যে আমাদের হৃৎপিণ্ডে যে 4টে ভালভ আছে, তো হচ্ছে গিয়ে সেই 4টে ভালভের ক্ষেত্রেই কিন্তু এরকম গ্রাফ ওঠে। গ্রাফের মাধ্যমে কি বোঝা যায়, এই যে শব্দগুলো আসছে এইটাই গ্রাফের আকারে পরিণত হয়। ওকে, 7 নাম্বার কোশ্চেন চলে আসে, বলেছে সোনার এর সাহায্যে নিচের কোনটি পরিমাপ করা হয়? বিমানের দূরত্ব, বনের প্রাণীদের দ্বারা উৎপন্ন শব্দ, বিমানের পিচ, জলের নিচে উপস্থিত বস্তুর দূরত্ব, দিক, গতি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে, একটু আগেই বললাম, জলের নিচে থাকা বস্তুর দূরত্ব, গতি এই সমস্ত পরিমাপ করতে ব্যবহৃত হয় সোনার। ওকে, 8 নাম্বার কোশ্চেনে চলে আসো, বলেছে আরআরবি জেইতে আসা। দেখো, বলেছে রাডার শব্দের উৎপত্তি। রাডার শব্দের উৎপত্তি রেডিও শনাক্তকরণ এবং রেঞ্জিং থেকে। রাডার, RADAR, এটা হচ্ছে রেডিও শনাক্তকরণ এবং রেঞ্জিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। 1922 সালে টেলর এবং লিও ইয়াং দ্বারা এটি কিন্তু উদ্ভূত হয়েছে। মানে এটা তৈরি হয়েছে 1922-এ এবং কে মিলে তৈরি করেছে? টেলর আর হচ্ছে গিয়ে টেলর এবং লিও ইয়ং, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, 9 নাম্বার কোশ্চেন যেটা আছে, একটি সোনার এর প্রধান যন্ত্রগুলি কি কি, যেটি জলের নিচে বস্তুর দূরত্ব, গতি, দিক এগুলো সব ব্যবহার করে, মানে এগুলো খুঁজতে ব্যবহার করা হয়। তো একটু আগে আমি দেখো বললাম, এই যে ট্রান্সমিটার এবং ডিটেক্টর, এই দুটো নিয়ে মূলত গঠিত হচ্ছে সোনার, এই যে ট্রান্সমিটার এবং ডিটেক্টর। তাহলে দেখো, আমি যেগুলো তুলে নিয়েছি সাধারণত 2020 থেকে 22 রেলওয়েতে আসা কোশ্চেন আনসার গুলো আমি তুলে নিয়েছি। ওকে, তো দেখো একই রকমের কোশ্চেন কতগুলো শিফটে কত বছর রিপিট করছে,
এবং এই ধরনের কোশ্চেন গুলোও আমাদের 2024 যে রেলওয়ের সমস্ত রকম পরীক্ষা এগুলোতেও কিন্তু রিপিটেড। এই জায়গাগুলো আমাদের হিট জায়গা, এগুলোকে আমাদের আগে পড়তে হবে। 10 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে যে সকল পদার্থের মাধ্যমে বস্তুকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে কি বলে? মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু স্বচ্ছভাবে দেখা যায় না, সেটাকে আংশিক স্বচ্ছ বা ট্রান্সলুসিয়েন্ট, স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, অস্বচ্ছ বা ওপাক, আর হচ্ছে গিয়ে দীপ্তি বা হচ্ছে লেস্টার। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা আংশিক স্বচ্ছ বা ট্রান্সলুসিয়েন্ট বলা হয়। মানে ধরো ঘষা কাচ, ঠিক আছে, ঘষা কাচ, এগুলোর মধ্যে দিয়ে কি ওই পারে কিছু একটা জিনিস আছে তুমি ভালো করে দেখতে পাচ্ছ কিন্তু কি সেটা স্পষ্টভাবে তুমি দেখতে পাচ্ছ না। ওকে, 11 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে নিচের কোনটি দুটি প্রাথমিক রঙের সংমিশ্রণে তৈরি রং নয়? তৈরি রং নয়, এই নয়ের কোশ্চেন গুলো কিন্তু খুব আসার মানুষে ভুল করে চলে আসে পরীক্ষা, ঠিক আছে। কমলা, সবুজ, ভায়োলেট নাকি নীল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে নীল। নীল হচ্ছে, নীল কি প্রাথমিক রঙের মধ্যে পড়ছে। তো আমাদের একটুখানি জানতে হবে হোয়াট ইজ প্রাথমিক রং, হোয়াট ইজ গৌণ রং। প্রাথমিক রং কি এবং গৌণ রং কি? দেখো অপশন নাম্বার ডি, লাল, সবুজ এবং নীলকে প্রাথমিক রং বলা হচ্ছে, ঠিক আছে। এই তিনটে হয়ে যাচ্ছে আমাদের প্রকৃতিতে প্রাথমিক রং বা প্রধান রং, ঠিক আছে। প্রাথমিক রং মিশ্রিত করে সেকেন্ডারি রং বা গৌণ রং কিন্তু পাওয়া যায়। দুটি প্রাথমিক রং মিশে যত কিছু পাওয়া যায় সেগুলোকে গৌণ রং বলা হচ্ছে। যেমন ভায়োলেট, ঠিক আছে, ভায়োলেট, তারপরে হচ্ছে গিয়ে নিচের কোনটি বলেছে প্রাথমিক রঙের সংমিশ্রণে তৈরি রং নয়? ঠিক আছে, তৈরি রং নয়। এখানে কমলা, কমলাটাও দুটো তিনটে রং মিশিয়ে তৈরি, ঠিক আছে। ভায়োলেটও দুটো তিনটে রং মিশিয়ে তৈরি। আর সবুজ, সবুজ আর হচ্ছে নীল, এই দুটোই কিন্তু এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি হতে পারতো, ঠিক আছে। অঙ্কটা কোয়েশ্চেনটা একটু এদিক ওদিক আছে, ঠিক আছে। গ্রিন আর ব্লু এই দুটোকেই কিন্তু প্রাথমিক রং বলা যায়, দুটোকেই প্রাথমিক রং বলা যায়। ওকে, 12 নম্বর কোশ্চেনে চলে আসে, তাকে এনটিপিসি 2021 আসা বলেছে যে অঞ্চলে উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ করা হয় তাকে কি বলা হয়? উপচ্ছায়া, প্রচ্ছায়া, অ্যান্ট্রুমাব্রা নাকি হচ্ছে ছায়া? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রচ্ছায়া বলা। উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ করা হচ্ছে সেটাকে প্রচ্ছায়া। দেখো আমরা, পেনাম্বরা এবং অ্যান্টুমব্রা এই তিনটি হলো স্বতন্ত্র একটি ছায়ার অংশ। মানে যখন তোমার ছায়া পড়ছে দেখা যাবে কিছুটা অংশে একদম ডার্ক ভাবে পড়ছে, সেইটাকে বলা হয় আমরা। এর পাশে কিছুটা অংশে দেখা যাবে একটু হালকা ব্যাপার থাকছে, সেটাকে পেনাম্বরা। এবং অ্যান্টাম্বরা আবার এরও চারিপাশে আরো হালকা একটা ভাব থাকছে, এটা হচ্ছে অ্যান্টাম্বরা। এই তিনটে পার্টে বিভক্ত। একটি অস্বচ্ছ বস্তুর উপর আঘাত করার পর যে কোনো আলোর উৎস দ্বারা সৃষ্ট একটি অস্বচ্ছ বস্তুকে আলোর একটি বিবর্ধনের উৎস একটি পদার্থের মধ্যে স্থাপন করা হয়, তখন আমরা পর্দায় দুটো অংশ নিয়ে গঠিত একটি ছায়া পাই। একটি হচ্ছে ভেতরের অংশ পুরোপুরি অন্ধকার, বাইরের অংশ আংশিক অন্ধকার, ঠিক আছে। তো এইটাকে বলা হয় ছায়ার পরের জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু প্রচ্ছায়া। 13 নম্বর কোশ্চেন দেখো, এনটিপিসিতে আসা 2016 বলেছে কোন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে? আংশিক স্বচ্ছ, অস্বচ্ছ, স্বচ্ছ নাকি কাচ যুক্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারে, তাই না? স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাবে এবং সেই কারণেই আমরা কিন্তু ওপারের বস্তুটাকে পুরোপুরি পরিষ্কার ভাবে দেখতে পাই। 14 নম্বর কোশ্চেন দেখো, বলে দিয়েছে রঙিন টেলিভিশনে ব্যবহৃত প্রাথমিক রংগুলি কি? তো যেখানেই ব্যবহৃত হোক, ঠিক আছে, যেখানেই ব্যবহৃত হোক প্রাথমিক রং কিন্তু একই থাকবে, লাল, সবুজ এবং হচ্ছে নীল। এরা তিনজন কি প্রাথমিক রং, বোঝা গেল? লাল, সবুজ এবং নীল, ঠিক আছে, লাল, সবুজ এবং নীল। 15 নম্বর কোশ্চেনে চলে আসো। 15 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক? আলোর গতি সর্বাধিক হচ্ছে বায়ু মাধ্যম, ভ্যাকুয়াম মাধ্যম, জল নাকি গ্লাস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভ্যাকুয়াম বা হচ্ছে গিয়ে ফাঁকা স্থান, ঠিক আছে। ভ্যাকুয়ামে কি বলেছে বলো? আলোর গতি কিন্তু সর্বাধিক। ভ্যাকুয়ামের ক্ষেত্রে এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটাকে এরকমও লেখা যায় 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, দু রকমই হয়, ঠিক আছে। এটা মিটার পার সেকেন্ড, এটা সেন্টিমিটার পার সেকেন্ড। মনে রাখতে হবে পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনটা বারবার আসে। 16 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে? খুবই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই দেখো এলপি তে আসা। কোয়ান্টাম তত্ত্ব আইনস্টাইন, প্ল্যাঙ্ক, নিউটন নাকি ফ্যারাডে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্ল্যাঙ্ক।
ঠিক আছে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মনে রাখতে হবে। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন। এটি কোয়ান্টাম শক্তি ই, কোয়ান্টাম শক্তি হচ্ছে এইচ নিউ দ্বারা হচ্ছে দেওয়া হয়, যেখানে হচ্ছে এইচ হলো একটা ধ্রুবক এবং ভি হলো আলোর ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি এইরকম হয়, ই ইজ ইকাল টু, ফর্মুলাটা এরকম দাঁড়ায়, ই ইজ ইকাল টু এইচ নিউ। এটা কিন্তু কম্পাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা ভি নয়, ভি হচ্ছে এটা ভি না, এটা নিউ। ই ইজ ইকাল টু এইচ নিউ, এটাকে বলা হয় কি প্ল্যাঙ্কের সূত্র, এবং যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয় এটাকে। বোঝা গেল? 17 নম্বর কোশ্চেন চলে আসো, বিচ্যুতি কোণ সর্বনিম্ন। দেখো বিচ্যুতি কোণ সর্বনিম্ন কিসে, বেগুনি, হলুদ, নীল নাকি লাল? তো এটা হয়ে যাচ্ছে লালে বিচ্যুতি কোণ হয়ে যাচ্ছে সর্বনিম্ন, সর্বাধিক নয়, সরি, সর্বনিম্ন। একটা জিনিস আমি বলে রাখি এই পরিপ্রেক্ষিতে ভালো করে নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে আমরা জানি বেনিয়া সহকলা, তাই না, বেনিয়া সহকলা বা ভিবজিয়র, ঠিক আছে। ভিবজিয়র, এদিক থেকে এদিক গেলে কি হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, ঠিক আছে। আর একই রকম ভাবে এদিক থেকে এদিক গেলে কি হবে, কম্পাঙ্ক কমবে, ঠিক আছে, কম্পাঙ্ক কমবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কিরকম, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, আর কম্পাঙ্ক কিরকম, নিউ দিয়ে প্রকাশ করা হয়। ল্যামডা ভ্যারিজাস টু 1/নিউ হয়, মানে কি, এই ল্যামডা আর নিউ তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে গিয়ে কম্পাঙ্ক, এটা পরস্পর ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আর একটা কমে। তাহলে লাল বর্ণের মনে রাখতে হবে, লাল বর্ণের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, ঠিক আছে, এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক আর কম্পাঙ্ক সর্বনিম্ন। তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হওয়া মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হওয়া মানে এখান থেকে আলো কি করছে, সরাসরি সোজাসুজি যাচ্ছে, সহজে বেঁকতে চায় না, এবং এই কারণে যে কোনো সিগন্যালের রং কিন্তু লাল করা হয়, যাতে মানুষের চোখে সরাসরি পড়ে অনেক দূরের থেকে। বোঝা গেল? আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার, বেগুনির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, ঠিক আছে, চোখে কম লাগবে এই আলোটা। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের পুরো সিস্টেমটা। যদি কোনো জায়গায় না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু এই সংক্রান্ত আলাদা জিনিসপত্রগুলো সব নিয়ে বলে দেবো। আর রেগুলার যে লাইভ সেশনগুলো হচ্ছে সেগুলোতে জয়েন থাকো, তোমাদের প্রশ্নের আনসার সব দিয়ে দেবো। আর এখনো যারা টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ওকে, তো 18 নম্বর কোশ্চেনটাই চলে আসো। 18 নম্বর কোশ্চেনে বলেছে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, মানে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। একমাত্র ঘটনা কোনটি এটি প্রমাণ করে, আলোর বিচ্ছুরণ, হস্তক্ষেপ, বিস্তার নাকি মেরুকরণ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মেরুকরণ, ঠিক আছে, মেরুকরণ বা পোলারাইজেশন। মেরুকরণের ইংরেজি নাম হচ্ছে পোলারাইজেশন। দেখো আলোর মেরুকরণ বা পোলারাইজেশন ঘটনাটি প্রমাণ করে আলোক তরঙ্গগুলি একটি অনুপ্রস্থ তরঙ্গ। মেরুকরণ শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে ঘটে, তা তাদের দোলনের দিকের সাথে সম্পর্কিত গ্যাস বা তরলে চলমান শব্দ তরঙ্গ মেরুকরণের বৈশিষ্ট্য প্রদর্শন করে না, ঠিক আছে, মেরুকরণের বৈশিষ্ট্য প্রদর্শন করে। 19 নম্বর কোশ্চেন চলে আসে, বলেছে যে সকল বস্তু নিজে আলো উৎপন্ন করে তাদের কি বলে, স্বচ্ছ, আংশিক স্বচ্ছ, আলোহীন নাকি আলোকিত বস্তু? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলোহীন বস্তু, ঠিক আছে। এখানে ইংরেজি নাম হচ্ছে নন লুমিনাস অবজেক্টস, ঠিক আছে। নিজে আলো উৎপন্ন করে না তাদের নন লুমিনাস বলে, আর যারা নিজে আলো উৎপন্ন করে তাদের লুমিনাস, মানে নিজের আলোয় আলো, যেমন সূর্য নিজে আলো উৎপন্ন করছে। হ্যাঁ, যদি একটা মোমবাতি চলে তাহলে সেক্ষেত্রে মোমবাতি, সেটা হচ্ছে লুমিনাস। আর নন লুমিনাসটা কি, নন লুমিনাস হচ্ছে যেটা আলো উৎপন্ন করে না, ঠিক আছে। যেমন কোনো একটা চেয়ার, টেবিল, বই, খাতা, মানুষ, এরা কেউ আলো উৎপন্ন করতে পারছে না, এগুলো কি নন লুমিনাস বা আলোকহীন। আজকে শেষ কোশ্চেন চলে আসে, বলেছে আমরা ঘাসের রং সবুজ দেখতে পাই, তার কারণ কি? ঘাসের রং সবুজ দেখি, তার কারণ হচ্ছে এটি আমাদের চোখে সবুজ রঙের আলো প্রতিফলিত করছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি। একই মানে যে কোনো জিনিসকে আমরা সেই কালারের দেখি কেন, সেখানে আলো এসে পড়ছে, তারপরে সে ওই কালারটাকে প্রতিফলন করে আমাদের চোখের সামনে নিয়ে আসছে, তারপরেই আমরা কি করছি, ওই কালারটাকে দেখতে পাচ্ছি। দেখো ঘাসের রং আমাদের কাছে সবুজ দেখায়, এটি আমাদের চোখে সবুজ আলো প্রতিফলিত করে। এটি পদার্থের প্রতিসরণ সূচক, বিভিন্ন রঙের জন্য ভিন্ন। যখন কোনো আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্যে সাথে সংঘর্ষ করে আবার একই মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়।
একই সঙ্গে আমরা জেনে নিলাম আলোর প্রতিফলন কি। ঠিক আছে, তো আজকে আলো শুরু হলো, মানে শব্দ আগের তিনটে ভিডিও শব্দ ছিল, আজকে 4 নম্বর ভিডিও কিছুটা শব্দ দিলাম আর আলো শুরু করলাম। পরের ভিডিও থেকে আলোটাও কন্টিনিউ হবে আবার কিছুদিন। তো তোমাদের যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে যায় সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। দ্বিতীয়, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ চাকরির পরীক্ষা রিলেটেড সমস্ত ভিডিও এবং সমস্ত ক্লাসগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। খুব ভালো করে পড়ো, সামনে প্রচুর পরীক্ষা আছে। 2024টাকেও খুব ভালো করে ফোকাস করো প্রচুর পরীক্ষার জন্য। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।